Hello everyone. Today we are going to discuss Semester 5 Electronics and Communication Engineering. নমস্কার, পাওয়ার ইলেকট্রনিক্সের দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটা দারুণ জিনিস শিখব, কিভাবে প্রচণ্ড শক্তিশালী কিন্তু খামখেয়ালি এসি পাওয়ারকে বশ মানিয়ে আমাদের কন্ট্রোলে আনা যায়। আমাদের বাড়ির প্লাগ পয়েন্ট থেকে যে এসি কারেন্ট আসে সেটার পাওয়ার তো ওমচম, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এর দিক আর ভ্যালু সমানে বদলাতে থাকে। অথচ আমাদের বেশিরভাগ গ্যাজেট, ধরুন ল্যাপটপ বা ফোনের চার্জার, এদের দরকার হয় একটা শান্ত একমুখী ডিসি পাওয়ার। তাহলে এই দুরন্ত এসিকে একটা কন্ট্রোলড ডিসিতে পাল্টানোর উপায়টা কি? চলুন ব্যাপারটাকে একটা বুনো নদীর সাথে তুলনা করি। এসি পাওয়ার হলো ঠিক সেই নদীর মতো, যার স্রোত একবার এদিকে যায় তো পরক্ষণে উল্টো দিকে বইতে শুরু করে। এরকম উল্টোপাল্টা স্রোত দিয়ে তো আর ওয়াটার হুইল ঘুরিয়ে লাভ নেই, তাই না? আমাদের এমন একটা সিস্টেম দরকার যা এই স্রোতকে বাধ্য করবে শুধু একদিকেই বইতে। তো এই বুনো নদীকে বশ করার জন্য আমাদের হাতে যে হাতিয়ারটা আছে, আসুন সেটার সাথে পরিচিত হওয়া যাক। আমরা একে বলতে পারি একটা স্মার্ট গেট। এই স্মার্ট গেটের আসল নাম হল থাইরিস্টর বা এসসিআর। এটা কিন্তু একটা সাধারণ ডায়োডের মতো সিম্পল ওয়ান ওয়ে গেট নয়, বরং ভাবুন এটা একটা ড্যামের খুব আধুনিক একটা গেট, যেটা নিজে থেকে খোলে না। আমরা ঠিক যখন চাইব ঠিক সেই মুহূর্তে একটা ছোট্ট ট্রিগার সিগন্যাল দিয়ে এই গেটটাকে খুলতে পারি, আর গেট একবার খুললেই কারেন্ট বইতে শুরু করে দেবে। এখন এই ড্যাম বানানোর দুটো পপুলার ডিজাইন আছে। একটা হলো সেমি কন্ট্রোলড ব্রিজ, যেখানে দুটো স্মার্ট গেট অর্থাৎ থাইরিস্টর আর দুটো সাধারণ গেট মানে ডায়োড থাকে। আর অন্যটা হলো ফুললি কন্ট্রোলড ব্রিজ, যেখানে চারটেই স্মার্ট গেট। বুঝতেই পারছেন, ফুললি কন্ট্রোলড ব্রিজে আমাদের কন্ট্রোল অনেক বেশি, এতটাই বেশি যে পাওয়ারকে উল্টো দিকে মানে সোর্সের দিকেও ফেরত পাঠানো যায়। একে বলে রিজেনারেটিভ ব্রেকিং। ঠিক যেমন ইলেকট্রিক গাড়িতে ব্রেক কষলে ব্যাটারি চার্জ হয়, তাহলে আরও সূক্ষ্ম কন্ট্রোলের জন্য কোন ব্রিজটা ব্যবহার করা উচিত? বেশ, হাতিয়ার তো আমাদের হাতে চলে এলো। এবার চলুন দেখি এই হাতিয়ারটা ব্যবহার করে আমরা পাওয়ারের ফ্লোকে ঠিক কিভাবে মাস্টার করতে পারি। এই কন্ট্রোলের আসল চাবিকাঠি হল ফায়ারিং অ্যাঙ্গেল, যাকে আমরা বলি আলফা। আবার সেই ড্যামের উদাহরণে ফেরা যাক। আলফা হলো সেই সঠিক মুহূর্তটা যখন আমরা গেটটা খোলার ডিসিশন নিই, মানে এসি সাইকেল শুরু হওয়ার ঠিক কতটা দেরিতে আমরা গেটটা খুলব, সেটাই আলফা। আলফা কম মানে গেট তাড়াতাড়ি খোলা, ফলে বেশি জল বা পাওয়ার বেরিয়ে যাবে। আর আলফা বেশি মানে গেট দেরিতে খোলা, ফলে কম পাওয়ার পাবো। সিম্পল, তাই না? এই ছবিটার দিকে দেখুন। এখানে ফায়ারিং অ্যাঙ্গেল খুব কম রাখা হয়েছে, প্রায় 30 ডিগ্রি। দেখছেন তো, এসি ওয়েভের একটা বেশ বড় অংশ আউটপুটে চলে আসছে। এর ফলে আমরা একটা হাই অ্যাভারেজ ডিসি ভোল্টেজ পাচ্ছি, অনেকটা ড্যামের গেট তাড়াতাড়ি খুলে দেওয়ার মতো, যাতে অনেকটা জল বেরিয়ে আসে। তাহলে এবার একটা সহজ প্রশ্ন, যদি আমাদের আউটপুট ভোল্টেজ কমানোর দরকার হয়, তাহলে ফায়ারিং অ্যাঙ্গেল আলফাকে বাড়াতে হবে নাকি কমাতে হবে? একদম ঠিক ধরেছেন, উত্তরটা এই ছবিতেই আছে। দেখুন, এখানে আমরা আলফা বাড়িয়ে প্রায় 120 ডিগ্রি করে দিয়েছি, মানে গেটটা অনেক দেরিতে খুলছি। ফলে কি হচ্ছে, এসি ওয়েভের খুব ছোট একটা অংশই পাস করতে পারছে, আর অ্যাভারেজ ডিসি ভোল্টেজও অনেকটাই কমে গেছে। কিন্তু সব লোড তো আর রেজিস্ট্যান্সের মতো সহজ সরল নয়। মোটরের মতো ইন্ডাকটিভ লোডের নিজস্ব একটা জড়তা বা মোমেন্টাম থাকে। এদের মধ্যে দিয়ে কারেন্ট একবার বইতে শুরু করলে সাপ্লাই ভোল্টেজ 0 হয়ে গেলেও ইন্ডাক্টরে জমে থাকা এনার্জি কারেন্টটাকে আরও কিছুক্ষণ চালিয়ে রাখে। আর ঠিক এই কারণে থাইরিস্টরগুলো আরেকটু বেশি সময় ধরে অন থাকে, আর আউটপুট ভোল্টেজ কিছুক্ষণের জন্য নেগেটিভ দিকেও চলে যায়। এই যে আমরা এসি ওয়েভকে নিজের ইচ্ছে মতো কেটে কুটে কন্ট্রোল করছি, এর কিন্তু কিছু সাইড এফেক্টও আছে। চলুন এবার সেই রিপল আর নয়েজ নিয়ে একটু কথা বলা যাক। প্রথমে আসি রিপল ফ্যাক্টরের কথায়। ড্যামের গেট দিয়ে জল বেরোনোর পর সেই জলে যেমন একটা ঢেউ বা চঞ্চলতা থাকে, আমাদের আউটপুট ডিসিতেও তেমনই একটা এসি কম্পোনেন্ট থেকে যায়। একেই বলে রিপল। আমাদের আসল লক্ষ্য হল যতটা সম্ভব শান্ত স্থির জল পাওয়া, মানে লো রিপল ফ্যাক্টরওয়ালা ডিসি ভোল্টেজ তৈরি করা। আরেকটা বড় সাইড এফেক্ট হল ইনপুট কারেন্টের ওপর। আমাদের এই বারবার সুইচ অন অফ করার জন্য
পাওয়ার গ্রিড থেকে যে কারেন্টটা আসে সেটা আর সুন্দর সাইন ওয়েভের মতো থাকে না। এর শেপটা কেমন যেন এবড়ো-খেবড়ো হয়ে যায়। ঠিক যেমন ড্যামের গেট বারবার খোলা বন্ধ করলে নদীর উজানেও তার ঢেউ গিয়ে লাগে। এই বিকৃত কারেন্ট ওয়েভকে বলা হয় হারমোনিক্স, আর এটা কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি করে। যেমন এটা গ্রিডের ভোল্টেজকে নষ্ট করে, ট্রান্সফরমারে এক্সট্রা হিট তৈরি করে, এমনকি বাড়ির ওয়্যারিংয়ের ওপরও চাপ বাড়াতে পারে। অর্থাৎ নিজের পাওয়ার কন্ট্রোল করার সাথে সাথে সোর্সকে পরিষ্কার রাখার দায়িত্বটাও কিন্তু আমাদেরই। ইঞ্জিনিয়াররা এই সাইড এফেক্টগুলো মাপার জন্য মূলত 3টে মেট্রিক ব্যবহার করেন: টোটাল হারমোনিক ডিস্টরশন বা THD, ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টর আর পাওয়ার ফ্যাক্টর বা PF। পাওয়ার ফ্যাক্টরকে বলা যেতে পারে আমাদের সিস্টেমের ওভারঅল রিপোর্ট কার্ড, যেটা বলে দেয় সিস্টেমটা কতটা এফিশিয়েন্ট আর গ্রিড ফ্রেন্ডলি। তো অনেক তো থিওরি হলো, চলুন এবার দেখি বাস্তব জীবনে এই কন্ট্রোল রেকটিফায়ার ঠিক কিভাবে আমাদের কাজে লাগে। একটা ট্রেডমিলের কথা ভাবুন, যার স্পিড আমরা কন্ট্রোল করতে পারি। যখন কেউ স্পিড বাড়ায় বা কমায় তখন ভেতরে ভেতরে কি হয়? প্রথমে কন্ট্রোলার ক্যালকুলেট করে যে মোটরের জন্য ঠিক কতটা ভোল্টেজ দরকার। এরপর সেই অনুযায়ী রেকটিফায়ারের ফায়ারিং অ্যাঙ্গেল আলফাকে অ্যাডজাস্ট করা হয়। রেকটিফায়ার তখন মোটরে ঠিক ততটাই ডিসি ভোল্টেজ পাঠায়, আর মোটরটা আমাদের সেট করা স্পিডে ঘুরতে থাকে। পুরো ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং, তাই না? তাহলে চলুন আজকের আলোচনাটা একবার ঝালিয়ে নেওয়া যাক। আমাদের প্রধান হাতিয়ার হল থাইরিস্টার বেসড কন্ট্রোল রেকটিফায়ার, আমাদের স্মার্ট কিট। আমাদের কন্ট্রোল নব হল ফায়ারিং অ্যাঙ্গেল বা আলফা। এর সাহায্যে আমরা একটা ফিক্সড এসি সোর্স থেকে ভেরিয়েবল ডিসি পাওয়ার তৈরি করতে পারি। তবে এর একটা ট্রেড অফও আছে। আমাদের রিপল আর হারমোনিক্সের মতো সাইড এফেক্টগুলোকেও ম্যানেজ করতে হয়। পাওয়ার ফ্লোকে কন্ট্রোল করার এই জ্ঞান শুধু আজকের ইন্ডাস্ট্রির জন্য জরুরি নয়, এটা আগামী টেকনোলজিরও ভিত্তি। স্মার্ট গ্রিড তৈরি করা, ইলেকট্রিক গাড়ির জন্য ফাস্ট চার্জিং স্টেশন বানানো, কিংবা সোলার আর উইন্ড এনার্জিকে নিখুঁতভাবে গ্রিডের সাথে যুক্ত করা, এই সব কিছুর পেছনেই কিন্তু পাওয়ার ফ্লো কন্ট্রোলের এই ফান্ডামেন্টাল কনসেপ্টটাই কাজ করে। এখন যেহেতু আমরা পাওয়ারের প্রবাহকে এত সূক্ষ্মভাবে কন্ট্রোল করতে শিখে গেছি, তাহলে ভাবার বিষয় হল এরপর এনার্জি সেক্টরের কোন বড় চ্যালেঞ্জটা আমরা সবাই মিলে সমাধান করতে পারি।